হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা জুন মাসের সাফল্য ম্যাগাজিন থেকে যে কলকাতা পুলিশ প্র্যাকটিস সেট আছে সেই কলকাতা পুলিশ প্র্যাকটিস সেটের অঙ্কের সমাধান করব। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসটা শুরু করি। আর এই যে সাফল্য যে পুরো ম্যাগাজিনটা আমি টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দেবো ফুল পিডিএফটা, সেখান থেকে তোমরা প্রথমে মক টেস্ট দেবে, মক টেস্ট দেওয়ার পর সলিউশন দেখবে। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসটা শুরু করি। কোশ্চেন 41, 3 ও এ এর তৃতীয় সমানুপাতি হলো 27, 2 ও বি এর তৃতীয় সমানুপাতি 8 হলে এ অনুপাত বি এর মান কত হবে? এই যেই পিডিএফটা এখান থেকে ডাউনলোড করা আছে, এই টেলিগ্রাম গ্রুপ থেকে অ্যাড দেওয়া আছে। তো এখানে এ অনুপাত বি এটাকে তোমরা ফোকাস করো। ঠিক আছে, এ অনুপাত বি এর মানটা বের করতে হবে। এবার তৃতীয় সমানুপাতি কী করে বের করতে হয়? প্রথমে যেটা বলবে তৃতীয় সমানুপাতি বলে তৃতীয়টাকে এক্স ধরবো। তো তৃতীয় সমানুপাতি আমাদের বলাই আছে কত? এখানে 27 বলা আছে তৃতীয় সমানুপাতি। তাহলে এখানে 3, এটাকে আমরা সমানুপাতি হিসেবে যদি সাজাই, কি করে সাজাবো? প্রথমে কি লিখবো? 3 অনুপাত এ ডবল অনুপাত, তারপর এখানে তৃতীয় সমানুপাতি 27 বলা আছে, তাহলে এখানে আমাদের এই লাস্টেরটাকে আমাদের 27 ধরতে হবে। ঠিক আছে, আর একটা কি এইভাবে একই রকম কনসেপ্ট যে 2 অনুপাত বি ডবল অনুপাত বি অনুপাত কত? তৃতীয় সমানুপাতি 8 আছে, তাহলে এখানে 8 হবে। এইভাবেই তো তৃতীয় সমানুপাতি বের করি। তাহলে এখানে 3/a এটা ইকুয়াল টু কত? a/27। তাহলে a এর স্কোয়ার ইকুয়াল টু কত হবে? তাহলে a এর স্কোয়ার ইকুয়াল টু 3 × 60, 3 × 7 = 21, 81। তাহলে স্কোয়ার উঠে এদিকে রুট হয়, তাহলে এদিকে কত হবে? 9 এর স্কোয়ার 81 হয়। একই কনসেপ্ট আমরা এখানে স্কোয়ার বি এর স্কোয়ার সমান কত? 8 × 2 = 16 হচ্ছে, তাহলে বি ইকুয়াল টু কত? 4 হবে। তাহলে এ অনুপাত বি চেয়েছে, তাহলে এ অনুপাত বি সমান কত হবে? 9 অনুপাত 4। এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তাজা ফলের মধ্যে 72% জল থাকে ও শুকনো ফলগুলিতে 20% জল পাওয়া যায়, তাহলে 100 কিলোগ্রাম তাজা ফল থেকে কত পরিমাণ শুকনো ফল পাওয়া যাবে? তাহলে কত পরিমাণ শুকনো ফল পাওয়া যাবে সেটা আমাদের চেয়েছে। তাহলে ধরে নিলাম যে এক্স পরিমাণ শুকনো ফল পাওয়া যাবে। ঠিক আছে, এবার এক্স পরিমাণের মধ্যে দেখো প্রথমে শুকনো ফল এখানে আমরা বের করলাম কত? যে ধরলাম যে শুকনো ফল এক্স কেজি পাওয়া যাবে। ঠিক আছে, এক্স কেজি যদি শুকনো ফল পাওয়া যায়, দেখো শুকনো ফলগুলিতে 20% জল থাকে, শুকনো ফলগুলিতে 20% জল থাকে। তাহলে এইটা আমাদের শুকনো ফল, তাহলে শুকনো ফলের সাথে শুকনো ফলটাকে গুণ করব। যে 20% যদি জল থাকে, তাহলে শুকনো কত থাকে? এই শুকনো ফলগুলিতে 20% জল থাকে, তাহলে এই শুকনো ফলগুলিতেই কত পার্সেন্ট শুকনো থাকে সেটা বের করতে হবে। তাহলে এখানে 80%, অর্থাৎ 80 শুকনো থাকে। ঠিক আছে, 100%-এর অঙ্ক সবসময় 100 ধরে করতে হয়। তাহলে 20% যদি জল থাকে, তাহলে 80% শুকনো থাকবে। আর তাজা ফল কত আছে? 100 কিলোগ্রাম তাজা ফল আছে। ঠিক আছে, এইটা ইকুয়াল টু করো যে 100 কিলোগ্রাম তাজা ফল, তার মধ্যে কি 72% জল থাকে। এটা যেমন শুকনো লিখলাম যে 20% জল পাওয়া যায়, তো 80% শুকনো থাকে। তো এখানে 72% জল পাওয়া যায়, তাহলে কত? 28% শুকনো থাকবে। ঠিক আছে, অঙ্কটা আরেকবার বলে দিই। প্রথমে শুকনো ফল ধরলাম এক্স কেজি। ঠিক আছে, শুকনো ফল হচ্ছে এক্স কেজি। এক্স কেজির মধ্যে এখানে শুকনো ফল কোনটা? এইগুলো হচ্ছে শুকনো ফল। এবার শুকনো ফল যদি হয় 20% জল পাওয়া যায়, তাহলে শুকনো কতটা আছে? 80% বা 80টি। একই রকমভাবে এবার 100 কেজি তাজা ফল আছে, 100 কেজি লিখলাম। এবার 72% জল থাকে, তাহলে শুকনো কত থাকে? তাহলে 28% শুকনো থাকে। আর কাটাকুটি করো, অ্যান্সার চলে আসবে। 20 দিয়ে কাটা দিলে 4, 20 দিয়ে কাটা দিলে 5, 4 দিয়ে কাটা দাও, 4 × 7 = 28, তাহলে এক্স ইকুয়াল টু কত? 5 × 7 = 35 কেজি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, যে 35 কেজি, অপশান এ। কোন নিচের গুলির মধ্যে ক্ষুদ্রতম নির্ণয় করো, মানে এই যে ভগ্নাংশ আছে এগুলোর মধ্যে ক্ষুদ্রতম কোনটা? তাহলে এখানে নিচে যেহেতু সব বড় বড় আছে, এখানে লসাগু নিয়ে অনেকটা বড় হয়ে যাবে, তো কোনাকুনি গুণ করে দেখব। প্রথমে যদি 11-র সাথে 77 গুণ করি, তাহলে কত হবে? 7-এর সাথে 11 গুণ করে কত হবে? 77, আর 5 × 12 = 60। তাহলে এখানে ছোট সংখ্যা কোনটা? 60, তাহলে এইটা হচ্ছে আমাদের ছোট সংখ্যা। এবার 5/11-র সাথে আমরা তুলনা করব কি? 8/13। তাহলে 8/13, এবার দেখো কোনাকুনি গুণ করো, 8×11 = 88, আর 5×13 = 65। তাহলে এইটা আমাদের হচ্ছে ছোট সংখ্যা।
এটা, তাহলে 5/11। এবার কি করব, 5/11 সাথে 9/17 তুলনা করব। তাহলে এদিকে হচ্ছে কত 5/11 আর এদিকে হচ্ছে 9/17। তাহলে কোনাকুনি যদি গুণ করি তাহলে 9×11 99 আর 5×17 85। তাহলে এখানে ছোট সংখ্যা কোনটা আমাদের 5/11। তাহলে প্রতিটার সাথে তুলনা করে আমাদের এটাই ছোট সংখ্যা হচ্ছে, তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোশ্চেন 44, a/1 - a প্লাস b/1 - b প্লাস c/1 - c সমান 1 হলে এটার ভ্যালুটা কত হবে? এটা কিছুই নয়, প্রতিটার সাথে এই ওপরের প্রতিটার সাথে 1 করে যোগ করে দাও। তাহলে প্রথমে কত আছে a/1 - a, তার সাথে কি করব 1 যোগ করব। একই রকমভাবে b/1 - b আছে, তার সাথে 1 যোগ করব, প্লাস c/1 - c আছে, প্লাস 1 যোগ করব। কটা প্লাস যোগ করলাম? এখানে 1টা 2টো 3টে, যটা এদিকে যোগ করবে তটা সমানের এদিকেও যোগ করবে। তাহলে এদিকে তো সমানের এদিকে 1 ছিল, প্লাস 1টা 2টো 3 যোগ করলে প্লাস 3 যোগ করে দাও। সমানের এদিকে যত যোগ করবে সমানের এই পারেও ততই যোগ করতে হবে। এটা দেখো একটা সলভ করো, দেখো বুঝতে পেরে যাবে। তাহলে 1 - a এটা আমাদের হয়ে যাবে লসাগু। তাহলে ওপরে কি পড়ে থাকবে 1 - a তো কাটা যাবে, তাহলে ওপরে a পড়ে থাকবে, প্লাস এই 1 - a এর সাথে 1 যদি গুণ করি তাহলে কত হবে 1 - a হবে। দেখো প্লাস এ মাইনাস এ কেটে গেল। তাহলে এদিকে আমাদের 1 যোগ করার ফলে কি হলো 1/1 - a হলো। একই রকমভাবে এটাকে যদি সলভ করি, এইটাকে একই রকমভাবে এটাকে এইভাবে সলভ করলাম, এইভাবে তোমরা সলভ করবে, দেখবে যে কি হবে 1/1 - b হবে। একই রকমভাবে এটাকে যদি সলভ করি তাহলে প্লাস 1/1 - c হবে। এটা ইকুয়াল টু কত 3 আর 1 হচ্ছে 4। তাহলে এখানে আমাদের এটারই ভ্যালু চেয়েছে যে 1/1 - b প্লাস 1 - b এদিকে 1 - c। তাহলে এটার ভ্যালু কত পেলাম? এটার ভ্যালু আমরা 4 পেলাম, যেটা অপশান ডি সঠিক অ্যান্সার। কোশ্চেন 45, x-1/x ইকুয়াল টু 1 হলে x⁸ প্লাস 1/x⁸ এর ভ্যালু কত হবে? তাহলে প্রথমে x-1/x যেটা আছে সেটাকে স্কোয়ার করে দাও। এদিকে স্কোয়ার হলে এদিকেও স্কোয়ার হবে, ঠিক আছে। তাহলে এদিকে a মাইনাস, এটাকে a ধরো, এটাকে b ধরো। তাহলে a মাইনাস b তার হোল স্কোয়ারের ফর্মুলা কি, যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এক্সের স্কোয়ার মাইনাস 2ab 2 ইন্টু এ এক্স আর বি হচ্ছে 1/x প্লাস বি এর স্কোয়ার মানে 1/x তার হোল স্কোয়ার মানে 1/x এর স্কোয়ারই হবে। এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু 1। তাহলে এদিকে দেখো এই এক্স কাটা যাবে, তাহলে এদিকে মাইনাস 2টা সমানের এদিকে গেলে প্লাস 2 হয়ে যাবে। তাহলে এক্সের স্কোয়ার প্লাস 1/x এর স্কোয়ার এটা পড়ে আছে, এটা ইকুয়াল টু কত? মাইনাস 2টা সমানের এদিকে কী হবে প্লাস 2। তাহলে এটা হয়ে গেল আমাদের 3। এটা আমরা লিখছি না, এটা আমরা এখানে লিখে দিলাম 3। একই রকমভাবে এবার এটাকে স্কোয়ার করে দাও, তাহলে এদিকেও স্কোয়ার হবে। তাহলে এদিকে যদি স্কোয়ার করি তাহলে এ প্লাস, এটাকে এবার এ ধরো, এটাকে এ আর এটাকে বি ধরো। তাহলে এখানে কি হবে এর স্কোয়ার প্লাস 2ab 2ab প্লাস বি এর স্কোয়ার মানে এটার স্কোয়ার করলে কত হবে? স্কোয়ার তো ছিলই, আবার স্কোয়ার গুণ করলে x⁴ হবে। তাহলে এদিকে গুণ করলে কত হচ্ছে x⁴, এই ওপরে করছি যে x⁴, এদিকে এটা তো কাটাই যাবে। তাহলে এদিকে হচ্ছে কত প্লাস 2 প্লাস হচ্ছে x/x⁴, এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু 3 এর স্কোয়ার 9। তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে 9। তাহলে প্লাস 2 এদিকে মাইনাস 2 হয়ে যাবে। এবার এটার আবার স্কোয়ার করে দাও, এটার আবার স্কোয়ার করে দাও। তাহলে এদিকে 9 থেকে 2 মাইনাস করলে কত 7, তাহলে এটার স্কোয়ার করে দাও, ঠিক আছে। তাহলে এটাকে এবার একই ফর্মুলায় অ্যাপ্লাই করব। তাহলে এই x⁴, এটাকে a যদি ধরি তাহলে a এর স্কোয়ার প্লাস 2ab 2a হচ্ছে x⁴ আর b হচ্ছে 1/x⁴, প্লাস হচ্ছে কি 1/x⁴ তার হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু হচ্ছে 7 এর স্কোয়ার হচ্ছে 49, ঠিক আছে। তাহলে এটা আর এটা তো কাটাই যাবে। তাহলে এইদিকে দেখো এই 4-এর সাথে 2 গুণ করলে 8 হবে x⁸ প্লাস হচ্ছে 1/x⁸, এটা ইকুয়াল টু কত 49 প্লাস 2টা এদিকে কী হবে মাইনাস 2 হয়ে যাবে। তাহলে x⁸ প্লাস 1/x⁸, এটা ইকুয়াল টু কত 47, এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। এটারই ভ্যালু চেয়েছে।
যদি সুদ ষান্মাসিক হারে চক্রবৃদ্ধি হয় তাহলে বার্ষিক 40% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে কত টাকার সুদ আসল 38,880 টাকা হবে। তাহলে এখানে ষান্মাসিক বলা থাকলে মানে কি, মানে সেটা হচ্ছে হাফ ইয়ারলি, বছরে দুবার তাকে সুদ দিতে হবে। যখন বছরে দুবার বলা হয়, হাফ ইয়ারলি বলা থাকে, তখন কি করতে হয়, এই রেটের সাথে 2 দিয়ে ভাগ করতে হয় আর টাইমের সাথে 2 দিয়ে গুণ করতে হয়। টাইম আমাদের 2 বছর বলা ছিল, তার সাথে আবার 2 গুণ করতে হবে। তাহলে রেট হয়ে গেল কত 20% আর টাইম হয়ে গেল 4 বছর। এবার এখানে আমাদের এটা সুদ আসল বলা আছে, আমাদের এখান থেকে কি করতে হবে, আসলটা বের করতে হবে যে কত টাকা ছিল। তাহলে 20% মানে কত 1/5% উঠে তলায় 100 হয়, 1/5। তাহলে প্রথমে যদি 5 টাকা থাকে এটা প্রিন্সিপাল, 1 টাকা হচ্ছে সুদ, তাহলে 5 টাকা হচ্ছে প্রিন্সিপাল, 1 টাকা সুদ হয়ে সুদ আসল কত হবে 6 টাকা। এরকম কত 4 বছর বলা আছে, তাহলে এখানে এই 4 বার গুণ করো, 5 6 5 6 5 6, ঠিক আছে। এবার আমাদের সুদ আসল বলা আছে এটা যে 38,880, আর এদিকে আমাদের সুদ আসল কত পেলাম, এটা 6কে, এখানে আমরা এক কাজ করব, 6কে পুরোপুরি গুণ করব না, ঠিক আছে, এটাকে আমরা এইভাবে জাস্ট লিখে রাখবো যে 4 বার 6কে পুরোপুরি গুণ করব না, এটার ভ্যালুই বলা আছে কত 38,880। এবার 6 দিয়ে কাটাকুটি করো, কারণ আমাদের যেহেতু কাটাকুটি করতেই হবে। প্রথমে একটা 6 দিয়ে কাটো, 6 দিয়ে 6 6 36, এদিকে 4 6 24 আর 4 6 8 48 0, আবার 6 দিয়ে কাটো, 6 9 54, 6 10 60 আর 6 48 1080, আবার 6 দিয়ে কাটো, 6কে 6 6 48, এদিকে 0, আবার 6 দিয়ে কাটো, 3 6 18। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত পেলাম, 1 ইউনিটের ভ্যালু আমরা 30 পেলাম। তাহলে এখানে আমাদের আসল চেয়েছে, তাহলে এইটার ভ্যালুটা বের করে নাও। এবার এটা গুণ করতে হবে, 5 5 25, 5 25 সঙ্গে 125, 125কে 5 দিয়ে গুণ করলে কত হবে 625, এই 625, এবার 1 ইউনিটের ভ্যালু 30, তাহলে 625 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে এটার সাথে 30 গুণ করে দাও, তাহলে অ্যান্সার চলে আসবে। তাহলে 0 3 5 15 5 থাকলো 1, 3 2 6 1 7 আর 3 6 18, 18,750। একটি সিলিন্ডার ও একটি শঙ্কুর ব্যাসার্ধের অনুপাত 3:1। যদি তাদের উচ্চতা সমান হয় তাদের আয়তনের অনুপাত কত হবে। এই অঙ্কগুলো আমি সরাসরি বলেছি, সিলিন্ডার, শঙ্কু, তারপর সমকোণী চৌপল, তারপর ঘনক, আয়তঘন, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, ত্রিভুজ, যত আছে বৃত্ত, সমস্তটার ফর্মুলা যেন ছোটস্থ হয়ে থাকে। একটু বেসিক কনসেপ্ট বুঝে এই ফর্মুলাগুলো মনে রাখবে। যেমন সিলিন্ডারের ব্যাসার্ধ বলা আছে আর শঙ্কুর ব্যাসার্ধ বলা আছে, উচ্চতা সমান বলা আছে, তাদের আয়তনের অনুপাত চেয়েছে। তাহলে সিলিন্ডার যেটা কোনটাকে বলা হয়, চোঙ যেটা আছে সেটাকে সিলিন্ডার বলা হয়। চোঙের আয়তনের ফর্মুলা কি, পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে চোঙের আয়তনের ফর্মুলা। এটার সাথে কি করতে হবে, আমাদের এই শঙ্কুর আয়তনের ফর্মুলা অনুপাত চেয়েছে। তাহলে শঙ্কুর আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এইচ অর্থাৎ উচ্চতা সমান, কেটে দাও, এই পাই কাটা যাবে, তাহলে আর স্কোয়ার সমান নয়, এইটা একটা আরকে আলাদা করো, তাহলে এই আরটাকে আমরা আলাদা করছি। তাহলে একটা আর মানে কি ব্যাসার্ধ, তাহলে প্রথম ব্যাসার্ধ 3, প্রথম শঙ্কুর ব্যাসার্ধের অনুপাত 3 বলা আছে, তাহলে প্রথমে 3-এর স্কোয়ার কত হবে, 3-এর স্কোয়ার 9, আর এদিকে 1/3 আর-এর স্কোয়ার, অর্থাৎ এদিকে 1-এর স্কোয়ার হচ্ছে 1, ঠিক আছে। তাহলে এদিকে 3-এর সাথে 9 গুণ করে দাও, 3 9 27 অনুপাত এদিকে কত হচ্ছে 1, 27 অনুপাত 1 হয়ে যাবে সঠিক অ্যান্সার। বা এটাকে এইভাবেও করতে পারো, যারা বুঝতে না পারলে এই কনসেপ্টটা, যে এটাকে 1 গুণ করলে তো সেই 1/3ই হবে। এই 3টাকে উঠাতে গেলে এদিকে 3 দিয়ে গুণ করো, এদিকে 3 দিয়ে গুণ করো, তাহলে এই 3 তো কাটা যাবে, 3 9 27, আর এদিকে হচ্ছে কত 1, 27 অনুপাত 1। বহরমপুর কলেজের নির্বাচনে 2 প্রার্থী এ ও বি লড়েছিল। যদি নির্বাচনে এইটা একটু ভুল আছে, এটাকে বি ধরো আর এটাকে এ ধরো, ঠিক আছে, নাহলে অ্যান্সার আসবে না। যদি নির্বাচনে 30% ভোট অবৈধ বলে ঘোষিত হয় আর বি এর তুলনায় 1000 ভোট বেশি পায়, ঠিক আছে, বি এর তুলনায় 1000 ভোট বেশি পেয়ে থাকে, তবে এর পাওয়া ভোটের সংখ্যা হচ্ছে 375, তবে মোট ভোটারের সংখ্যা কত। দুজন ভোট লড়েছিল, একজন এ আর একজন বি।
এ ভোটের কতটা ভোট পেয়েছে? 375টা এ ভোট পেয়েছে, ঠিক আছে, 375টা ভোট পেয়েছে। আর বি এর থেকে 1000 বেশি ভোট পেয়েছে, তাহলে এখানে হচ্ছে কত? 1375টা বি ভোট পেয়েছে, ঠিক আছে। এবার এই এ আর বি এর মোট ভোট কত হচ্ছে? তাহলে 300 300 600 1750। টোটাল যে বৈধ ভোট সেটা হচ্ছে কত? 1750। এটা হচ্ছে বৈধ ভোট। যে এ ভোট পেয়েছিল এত, বি ভোট পেয়েছিল এত, মানে টোটাল যে বৈধ ভোট সেটা হচ্ছে 1750। এবার 30% ভোট অবৈধ, 30% ভোট অবৈধ। টোটাল ভোটারের সংখ্যা 100 ধরলাম, 100-র মধ্যে 30% হচ্ছে অবৈধ, তাহলে 70% বৈধ ভোট। কিন্তু 70%, আর এখানে বৈধ ভোট বলা আছে 1750, তাহলে 70%-এর ভ্যালু হচ্ছে কত? 1750। 1%-এর ভ্যালু কত হবে? এটা 0 0 কেটে দাও, 7 দিয়ে 7 গুণে 14, 5 7 35, 1 ইউনিটের ভ্যালু 25। তাহলে এখানে মোট ভোট হচ্ছে 100 ধরেছি, তাহলে মোট ভোটারের সংখ্যা কত? তাহলে 25 গুণিত 100 সমান হচ্ছে 2500, তাহলে মোট ভোটারের সংখ্যা হচ্ছে 2500 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। 7 জন ছাত্র একটি প্রকল্পের জন্য প্রত্যেকে 16 টাকা ও অষ্টম ছাত্র তাদের 8 জনের গড় ব্যয়ের চেয়ে 35 টাকা বেশি খরচ করেছে। তাদের মোট কত টাকা খরচ হয়েছে? তাহলে অষ্টম ছাত্র তাদের 8 জনের গড় ব্যয়, তাদের 8 জনের যে গড় ব্যয়, তাহলে 8 জনের, এটাকে আমি এইভাবে ধরছি যে 8 জনের যে অ্যাভারেজ সেটাকে আমরা কত ধরি? সেটাকে আমরা এক্স ধরলাম, যে 8 জনের যে অ্যাভারেজ আয় সেটা হচ্ছে এক্স টাকা। আর অষ্টম ছাত্র কি করেছে? তাদের থেকে 35 টাকা বেশি পেয়েছে তাদের গড় আয়ের থেকে। তাহলে অষ্টম ছাত্র সে কত টাকা পেয়েছে? তাদের গড় আয় 8 জনের এক্স টাকা, তাহলে সে 35 টাকা বেশি পেয়েছে গড় আয়ের থেকে, তাহলে এক্স প্লাস 35 টাকা পেয়েছে। এবার 7 জন ছাত্র প্রকল্পের জন্য প্রত্যেকে 16 টাকা করে দেয়, তাহলে 7 জন ছাত্র মানে একজন ছাত্র 16 টাকা দেয়, তাহলে 7 জন ছাত্র কত টাকা দিবে? তাহলে 70 আর 6 7 42, 6 7 42 2 7 112 টাকা, ঠিক আছে। যে 7 জন ছাত্র প্রত্যেকে যদি 16 টাকা করে দেয়, তাহলে 7 জন ছাত্র তো 112 টাকা দিবে। এবার 7 জন ছাত্র আর এদিকে হচ্ছে 8 জন ছাত্র এত টাকা দিয়েছে, 8 জন ছাত্র এত টাকা দিয়েছে, তাহলে এটাকে যোগ করো, যে 112 7 জন ছাত্র প্লাস এদিকে 8 জন ছাত্র, এটাকে যোগ করো, এটা আমাদের মোট টাকা হয়ে গেল। যে 8 জন 7 জন ছাত্র এটা আর 8 জন ছাত্র এটা, টোটাল টাকাটা যোগ হলো। আর এদিকে 8 জন ছাত্রের গড় বলা আছে এত, তাহলে মোট কত? তাহলে মোট হচ্ছে এই গড়ের সাথে যদি সংখ্যাকে গুণ করি তাহলে মোট পেয়ে যাব, তাহলে এদিকে আমরা মোট পেয়ে গেলাম 8x, আর এদিকে মোট পেয়ে গেলাম এটা, তাহলে এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে 8x, তাহলে x প্লাস x এদিকে গেলে হবে মাইনাস x, তাহলে 8x থেকে x বাদ দিলে কত হবে? 7x, এটা ইকুয়াল টু কত? এদিকে হচ্ছে 40 47 147, তাহলে 7 দিয়ে কাটো, 7 দুগুণে 14, 7 একে 7, এক্সের ভ্যালু হচ্ছে 21। বলা আছে তাদের মোট কত টাকা খরচ হয়েছে, তাহলে মোট হচ্ছে 8x টাকা খরচ হয়েছে, ঠিক আছে। এখানে অ্যাভারেজ এক্স ধরেছিলাম, কিন্তু মোট কত? 8x টাকা খরচ হয়েছে, তাহলে 8 ইন্টু এক্সের ভ্যালু কত? এক্সের ভ্যালু আমরা 21 পেয়েছি, ঠিক আছে। তাহলে এদিকে কত? 8 একে 8, 8 দুগুণে 16, 168 টাকা। একটি অর্ধগোলকের আয়তন 486 পাই ঘন সেন্টিমিটার হলে তাদের ব্যাসার্ধ নির্ণয় করো। অর্ধগোলকের যে আয়তনের ফর্মুলা সেটা হচ্ছে 2/3 পাই আর কিউব, 2/3 পাই আর কিউব, ঠিক আছে। এটা ইকুয়াল টু কত? 486 পাই, 486 পাই পাই কাটা গেল, 2 দিয়ে কাটো, 2 দিয়ে হচ্ছে 2 দুগুণে 4, 243, তাহলে আর কিউব ইকুয়াল টু কত হবে? তাহলে এদিকে 3 3 9, কোনাকুনি গুণ হয়ে যাবে, 3 3 9, 3 4 12, 2 3 দুগুণে 6 1 7, 729, তাহলে এদিকে কিউব উঠে এদিকে কী হবে? রুট কিউব হবে, যেটা কত হবে? 9কে 3 বার গুণ করলে 729 হয়, ঠিক আছে। 9কে 3 বার গুণ করলে 729 হয়, তাহলে এখানে 3টে 9 বাইরে বেরিয়েছে, একটা 9 হবে, তাহলে আর এর ভ্যালু কত পেলাম? 9 সেন্টিমিটার। অবনী 30 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বাইক চালিয়ে 6 মিনিট আগে অফিসে পৌঁছায়, আবার গতিবেগ 6 কিলোমিটার ঘন্টা হ্রাস পেলে 5 মিনিট দেরি হয়, তবে অফিসের দূরত্ব নির্ণয় করুন। তাহলে অবনী 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেছে, তাহলে
অফিসের যে দূরত্ব সেটা আমরা এক্স ধরে নিলাম, যে টোটাল দূরত্ব হচ্ছে এক্স কিলোমিটার, ঠিক আছে, এক্স কিলোমিটার। তাহলে এখানে টাইম আগে বলছে আর এদিকে আবার 5 মিনিট দেরি হয়ে যাচ্ছে, মানে পার্থক্য বলা আছে। এটার কনসেপ্টটা হচ্ছে এরকম যে 10টার দিকে তোমাকে পৌঁছাতে হবে। তুমি ধরো এক্স কিলোমিটার গতিবেগে তুমি যদি যাও, হয়তো তুমি 9:50 তুমি পৌঁছে যাচ্ছ। আবার যদি গতিবেগটা ধরো বাড়িয়ে নিলে, অর্থাৎ ওয়াই কিলোমিটার করে নিলে, তাহলে তুমি সেটা হয়ে যাচ্ছে 10:10 তুমি পৌঁছে যাচ্ছ বেশি। তাহলে 50 আর এদিকে 10:10 এটা তো একটা পার্থক্য। সেই কনসেপ্টটাই এখানে আমাদের হচ্ছে পার্থক্যের কনসেপ্ট। তাহলে এখানে টাইমের পার্থক্য বলা আছে, তাহলে টাইম ইকুয়াল টু কি, দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্ব আমরা এক্স কিলোমিটার ধরেছি, বাই গতিবেগ কত, 30 কিলোমিটার মাইনাস। আবার গতিবেগ 6 কিলোমিটার ঘন্টা হ্রাস পেল। প্রথমে 30 কিলোমিটার প্রতি ঘন্টা ছিল, এখন 6 কিলোমিটার প্রতি ঘন্টা হ্রাস পেয়ে গেল, মানে কত হলো, গতিবেগটা হয়ে গেল 24 কিলোমিটার প্রতি ঘন্টা, কিন্তু দূরত্ব তো একই থাকছে। এটা ইকুয়াল টু, এবার সময়ের পার্থক্য কত, 6 মিনিট আগে আর এদিকে 5 মিনিট দেরি। তাহলে 6 আর 5 হচ্ছে 11 মিনিটের পার্থক্য। তাহলে এদিকে হচ্ছে 11, তলায় 60 দিয়ে ভাগ করে দাও, তাহলে মিনিটটা কী হলো, ঘন্টা হয়ে গেল, কারণ এগুলো প্রতিটা কিলোমিটার প্রতি ঘন্টাতে ছিল। 30 আর 24-এর লসাগু কত, 30 আর 24-এর লসাগু হয় 120। তাহলে এদিকে কত হচ্ছে 4x মাইনাস 5 × 20 = 5x। অর্থাৎ এইটাকে আমাদের এইটাকে আমাদের আগে লিখতে হতো, ঠিক আছে। এইটা পরীক্ষা হলে যদি এরকম মাইনাসে চলে আসে, মানে তোমরা ঘাবড়াবে না, এইটা আমাদের একটু আগে লিখতে হতো, ঠিক আছে। এটা আমরা পরে লিখেছি, মানে বড় সংখ্যাটাকে আগে লিখতে হয় আর ছোট সংখ্যাটাকে পরে লিখতে হয়। তো এখানে যখন এইরকম ছোট সংখ্যা থাকবে সেটাকে আগে লিখতে হয়, কারণ ভগ্নাংশের ক্ষেত্রে নাহলে মাইনাস আসবে। তো অতটা চিন্তা করার কিছু নেই যে এটা মাইনাস এসেছে বলে উত্তর ভুল, তা নয়, এটাকে আগে লিখতে হতো। তো এটাকে এক কাজ করব, সেটাকে আগে লিখলে কি হতো, প্রথমে 5x হতো, তারপরে 4x হতো। তাহলে মাইনাস করলে কি হবে, একটা x, তলায় কত 120, এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু হচ্ছে 11/60। তাহলে 60 দিয়ে কাটা দাও 2, আর x ইকুয়াল টু কত হবে, 11-এর সাথে 2 গুণ করলে হবে 22 কিলোমিটার। এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। একজন ব্যক্তি স্থির জলে গতিবেগ 6 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে, 6 কিলোমিটার প্রতি ঘন্টা। তিনি 90 মিনিটে এ স্থান থেকে বি স্থানে যায়, ফিরে আসে যখন স্রোতের গতিবেগ 2 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে যায় এবং ফিরে আসে, যাওয়া মানে সেটাকে অনুকূল ধরতে হবে, ফিরে আসা মানে সেটাকে প্রতিকূল ধরতে হবে। এখানে ব্যক্তির গতিবেগ মানে সেটা আমাদের ধরতে হবে কি, বোট স্পিড ধরতে হবে, মানে নৌকার গতিবেগ ধরতে হবে। আর এখানে স্রোতের গতিবেগ তো বলাই আছে। তাহলে অনুকূলে গতিবেগ ইকুয়াল টু কী হবে, যে অনুকূলে গতিবেগ ইকুয়াল টু হচ্ছে নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ। তাহলে 6 + 2 হচ্ছে 8 কিলোমিটার। আর প্রতিকূলে গতিবেগ কি, নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ। তাহলে 6 থেকে 2 মাইনাস করলে কত হবে, 4 কিলোমিটার প্রতি ঘন্টা। সে যাচ্ছে এবং ফিরে আসছে, অর্থাৎ এ থেকে বি এর যে দূরত্ব সেটা আমরা এক্স ধরে নিলাম। টোটাল দূরত্ব বলা আছে সে 90 মিনিটে যাতায়াত করছে। তাহলে এখানে দূরত্বের ফর্মুলা কি, দূরত্ব ইকুয়াল টু টোটাল 90 মিনিটে এই যাতায়াত করছে, মানে টাইম আমাদের বলা আছে টোটাল টাইমটা। আর টাইম ইকুয়াল টু কি, দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্ব যদি আমাদের এক্স হয়, তাহলে দূরত্ব যদি এক্স হয় আর গতিবেগ হচ্ছে 8 কিলোমিটার, তাহলে তার এই সময় কত হবে অনুকূলে যেতে, তাহলে x/8 মানে দূরত্ব বাই গতিবেগ। আর এদিকে সময় প্রতিকূলে সময় কত হবে, x/4, ঠিক আছে। আর টোটাল যে সময় সেটা আমাদের বলা আছে কত, 90 মিনিট বলা আছে। আর এইগুলো আমাদের কিলোমিটার প্রতি ঘন্টাতে আছে, তাহলে 90 মিনিটটাকে ঘন্টাতে নিয়ে চলে আসতে হবে। তাহলে x/8 প্লাস হচ্ছে কি, প্লাস হচ্ছে x/4, এটা ইকুয়াল টু হচ্ছে 90/60, ঠিক আছে। তাহলে 8 আর 4-এর লসাগু কত, 8 হয়। তাহলে ওপরে কত, x + 2x, x প্লাস হচ্ছে 2x, এটা ইকুয়াল টু কত, 9/6। তাহলে 2x আর x যোগ করলে কত হয়, 2x আর x যোগ করলে হয় 3x। তাহলে ওপরে হচ্ছে 3x, তলায় হচ্ছে 8, এটা ইকুয়াল টু কত, 9/6। 3 দিয়ে 3 × 9, 3 দিয়ে কাটো 3 × 2 = 6, 2 দিয়ে কাটো 4 × 2 = 8। তাহলে x ইকুয়াল টু কত হলো, x ইকুয়াল টু 4। তাহলে এ থেকে বি স্থানে যে দূরত্ব সেটা হচ্ছে 4 কিলোমিটার। দুটি ট্রেন একই দিকে চলছে, একটি ট্রেন অন্য ট্রেনকে অতিক্রম করতে 1 মিনিট সময় নেয়। যদি দুটি ট্রেনের গতিবেগ 40 কিলোমিটার প্রতি ঘন্টা আর একটা হচ্ছে 22 কিলোমিটার প্রতি ঘন্টা, তবে দ্রুতগামী ট্রেনের দৈর্ঘ্য 125 মিটার হয়। তবে অন্য ট্রেনটির দৈর্ঘ্য কত, তাহলে অন্য ট্রেনটির দৈর্ঘ্য x ধরলাম,
এবার একই দিকে গেলে রিলেটিভ স্পিড কি হয়, এটা একই দিকে বলা আছে, তাহলে রিলেটিভ স্পিড মাইনাস হবে, তাহলে 40 থেকে 22 মাইনাস করলে কত হবে 18 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, 18 কিলোমিটার প্রতি ঘন্টা এটা হচ্ছে রিলেটিভ স্পিড। এবার ডিস্টেন্স কত আছে দেখো, ডিস্টেন্স যদি দুটো ট্রেনের দৈর্ঘ্য দেওয়া থাকে কিংবা একটা ট্রেন একটা ব্রিজ, তাহলে আমাদের এই দুটো ট্রেনের দৈর্ঘ্যের যোগফল কিংবা একটা ট্রেন আর একটা ব্রিজের যোগফল হয়ে যাবে কি টোটাল দূরত্বটা। তাহলে এখানে 125 প্লাস এক্স এটা হয়ে যাবে এত দূরত্ব। এত কি আছে, এটা মিটার আছে, আর উত্তরও মিটারে চেয়েছে, মানে এটা মিটার আছে। এবার এইটাকে কিলোমিটার প্রতি ঘন্টা আছে, এটাকে মিটার প্রতি সেকেন্ড করে নাও, তাহলে 5/18 দিয়ে গুণ করো, তাহলে এই 5 মিটার প্রতি সেকেন্ড হয়ে গেল। এটা কি, এটা হলো স্পিড, 5 মিটার প্রতি সেকেন্ড এটা হচ্ছে স্পিড। দূরত্ব এত বলা আছে, টাইম কি বলা আছে, এত সময় টাইম নেই 1 মিনিট। তাহলে টাইম ইকুয়াল টু কি দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্ব কত আছে, দূরত্ব হচ্ছে 125 প্লাস এক্স এটা হচ্ছে দূরত্ব, বাই গতিবেগ কত আছে 5 মিটার প্রতি সেকেন্ড, এটা ইকুয়াল টু 1 মিনিট আছে। আর এটা আমরা মিটার প্রতি সেকেন্ডে এনেছি, ঠিক আছে, এগুলো মিটার প্রতি সেকেন্ডে। তাহলে 1 মিনিটটাকে 60 সেকেন্ড করে নাও, তাহলে 1 মিনিট সমান কত 60 সেকেন্ড। তাহলে 125 প্লাস এক্স এটা ইকুয়াল টু কত 5 6 30 অর্থাৎ 300। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, তাহলে 300 মাইনাস কত 125, তাহলে এখানে কত হবে এই 175। ঠিক আছে, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। এক্স অর্থাৎ অন্য ট্রেনটির দৈর্ঘ্য এক্স ধরেছিলাম আর এক্সের ভ্যালু কত পেলাম 175। দুটি মিক্সার ও একটি টিভির দাম হচ্ছে 700 টাকা। দুটি টিভি ও একটি মিক্সারের দাম হচ্ছে 980 টাকা। তাহলে একটি টিভির মূল্য কত, তাহলে দুটি মিক্সার, ঠিক আছে, দুটি মিক্সার প্লাস একটি টিভি, তাহলে একটি হচ্ছে টিভি অর্থাৎ সেটাকে টি লিখছি, দাম হচ্ছে কত 700 টাকা। দুটি টিভি প্লাস একটি মিক্সার, ঠিক আছে, একটি মিক্সার এর দাম কত 980 টাকা। এবার এখানে আমাদের টিভি বের করতে বলা আছে, মানে একটা টিভির দাম চেয়েছে। তাহলে টিভি যদি বের করতে বলে তো এইটাকে একটু আমাদের একটু এটা গুছিয়ে লিখব। প্রথমে আমরা দুটি মিক্সচার লিখেছি, তাহলে এইখানে আমরা মিক্সচারটাকে প্রথমে লিখব, তাহলে একটি মিক্সচার লিখছি। এখানে তো একটি মিক্সচার বলাই আছে, শুধু একটু আগে পেছে লিখলাম। আর এদিকে দুটি টিভি বলা আছে, তাহলে এখানে 2টি লিখলাম। এটা ইকুয়াল টু কত, এটার দাম হচ্ছে 980 টাকা। ঠিক আছে, এভাবেও বলতে পারি। এবার এখানে একটি টিভির দাম চেয়েছে, তাহলে টিভির যেহেতু দাম চেয়েছে তাহলে এই মিক্সচারটাকে আমরা কেটে দিতে পারি যোগভাগ প্রক্রিয়ায়। কি করে কাটবো, তা দেখো মিক্সচারটাকে আমি সমান করব। এবার সমান করতে গেলে কি করতে হবে, এখানে 2 আছে এখানে 1 আছে, তাহলে প্রতিটাকে আমরা এটাকে 2 দিয়ে গুণ করব আর এটাকে 1 দিয়ে গুণ করব। তো 1 দিয়ে গুণ করলে তো এটা যেটা আছে সেটাই হবে, তাহলে নিচেরটাকে কি করব শুধু 2 দিয়ে জাস্ট গুণ করে দেব, তাহলে এটা আমাদের প্রতিটা সমান হলো। আর এদিকটা আমাদের 1 দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে এখানে প্রতিটাকে 2 দিয়ে গুণ করব। তাহলে এখানে এই প্রথমে হচ্ছে কত দুটো মিক্সচার হলো প্লাস 2 দুগুণে 4টা টিভি হলো, এটা ইকুয়াল টু কত 0, 8 দুগুণে 16, 6 হাতে থাকলো 1, 9 দুগুণে 18 আর 1 19, 1960। আর এদিকে 1 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে দুটি মিক্সচার প্লাস হচ্ছে একটা টিভি, এটা ইকুয়াল টু হচ্ছে কত 700। এবার প্রতিটাকে মাইনাস করে দাও, তাহলে প্রতিটাকে যদি মাইনাস করি তাহলে কি হবে দেখো, এখানে প্লাস মাইনাস কাটা যাবে। এদিকে 4টি থেকে একটা টি মাইনাস করলে কি হবে, মানে এখানে দেখো ওপরেরটা প্লাস আছে নিচেরটা আমি মাইনাস করলাম, তাহলে এখানে প্লাস মাইনাস 2m কেটে গেল। এদিকে ওপরে 4 প্লাস আছে নিচে মাইনাস করলাম, তাহলে 4 থেকে 1 বাদ দিলে হবে 3টি, এটা ইকুয়াল টু কত হচ্ছে মানে 3 টিভি, এটা ইকুয়াল টু হচ্ছে 0, এটাকে মাইনাস করলে কত হবে 0, 6, 2, 1, 1260। তাহলে 3 দিয়ে কাটো, 3 4 12, 420। তাহলে একটা টিভির ভ্যালু কত 420 টাকা। ঠিক আছে, এভাবে আমাদের অ্যান্সার করতে হবে। দুটি সংখ্যার লসাগু ও গসাগুর যোগফল ও বিয়োগফল 684 ও 660 হলে একটা সংখ্যা 96 হলে অপর সংখ্যাটি কত। লসাগুর যোগফল বলা আছে, তাহলে এলসিএম প্রথমে বের করো। তাহলে যোগফল অর্থাৎ এক্স, দুটো সংখ্যার যোগফল, তাহলে দুটো সংখ্যা একটা এক্স প্লাস ওয়াই ধরো, এটার যোগফল কত বলা আছে 684। আর গসাগু কত বলা আছে, এখানে গসাগু না লিখলেও হবে। ঠিক আছে, তাহলে দুটি সংখ্যার যোগফল বলা আছে কত 684 আর বিয়োগফল বলা আছে কত 660 বলা আছে, মানে এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু কত বলা আছে 660।
তাহলে এদিকে প্লাস মাইনাস তো কাটাই যাচ্ছে, তাহলে 2x এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু হচ্ছে 4, 6, 8, 14, 6, 12 আর একে 13, 1344। 2 দিয়ে কাটো, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 672। তাহলে এক্সের ভ্যালু কত পেলাম, 672। এক্সের ভ্যালু মানে হচ্ছে লসাগু আমরা পেয়ে গেলাম প্রথমে, তাহলে এলসিএম পেয়ে গেলাম কত, 672। এবার এইচসিএফটা অর্থাৎ ওয়াইয়ের ভ্যালু বের করো, তাহলে এখানে এইচসিএফ পেয়ে যাবে, ঠিক আছে, এইচসিএফ পেয়ে যাবে। ওয়াইয়ের ভ্যালু বের করো, ওয়াইয়ের ভ্যালু কী করে বের করবে, এখানে এক্সের ভ্যালু 672, 672-এর সাথে কত যোগ করলে 684 হবে, তাহলে 8-এ হচ্ছে 80, 8 4 12, অর্থাৎ 12 যোগ করলে আমাদের কত হচ্ছে, 84 হচ্ছে। তাহলে ওয়াইয়ের ভ্যালু আমরা 12 পেলাম, তাহলে এটা আমরা এইচসিএফ পেলাম। একটি সংখ্যা 96, তাহলে এটার একটা ফর্মুলা আছে যে লসাগু ইন্টু গসাগু সমান হচ্ছে প্রথম সংখ্যা ইন্টু হচ্ছে দ্বিতীয় সংখ্যা। লসাগু বলা আছে 672, গসাগু বলা আছে 12, একটা সংখ্যা বলা আছে 96, অপর সংখ্যাটা কত, 8 12 96, 8 দিয়ে কাটো, 8 8 64, 4 8 32। তাহলে এই যে অপর সংখ্যাটা সেটা হচ্ছে কত, 84, যেটা অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পিকিউ আর এই 4000 6000 এটাকে অনুপাত করে দাও, 3টা 0 0, 4000 6000 10,000 টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করে, কিছু মাস পর কিউ ব্যবসা ছেড়ে দেয়, আরও 3 মাস পর আর ব্যবসা ছেড়ে দেয়। 12 মাস পর তাদের লাভের অনুপাত হচ্ছে 8:3:10 হলে কত মাস পর কিউ চলে গেল। পি কিউ আর 3 জন আছে, এবার 4:6:10, ঠিক আছে, এদের এটা হচ্ছে ইনভেস্টের রেশিও। কিউ কত মাস পর ব্যবসা ছেড়ে দেয়, অর্থাৎ এখানে বলা আছে মানে কিছু মাস পর ব্যবসা ছেড়ে দেয়, তাহলে কিউ কত মাস পর চলে গেল, মানে যত মাস পর ব্যবসা ছেড়ে দেয় মানে তার টাকাটা তত মাসের জন্যই খেটেছিল। তাহলে ধরে নিলাম যে কিউ এর টাকাটা এক্স মাসের জন্য খেটেছিল, তার 3 মাস পর আরও ব্যবসা ছেড়ে দেয়, আর যে ব্যক্তি সেও ব্যবসা ছেড়ে দেয়, মানে এর টাকাটাও কি 3 মাসের জন্যই খেটেছিল। আর পি এর কিছু বলা নেই, মানে তার টাকাটা 12 মাসের জন্যই খেটেছিল, ঠিক আছে। তাহলে এদিকে হচ্ছে 4 12 48 আর এদিকে হচ্ছে 6 গণিত এক্স, মানে এখানে কি এই যখন ইনভেস্টের সাথে টাইম গুণ করব সেটা আমরা প্রফিট পেয়ে যাব, ঠিক আছে, লাভের রেশিও পেয়ে যাব, যে প্রফিট ইকুয়াল টু কি ইনভেস্ট ইন্টু টাইম। তাহলে ইনভেস্টের সাথে টাইম গুণ করলাম, এদিকে হচ্ছে 6x আর এদিকে হচ্ছে 30। তো এখানে আমরা সবটা নিব না, এই দুটো নেব, অর্থাৎ 48 পি অনুপাত কিউ, 48:6x, এটা নিলাম, এটার প্রফিট কত, এই দুটো যেহেতু নিলাম এই দুটোর রেশিও নিয়ে নাও, তাহলে 8:3, ঠিক আছে, এই দুটো নিলাম বলে প্রথম দুটো আমরা তাদের প্রফিটের রেশিওটা নিলাম। তাহলে এখানে হচ্ছে 48 তলায় হচ্ছে 6x, এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু হচ্ছে 8, তলায় হচ্ছে 3, 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24। তাহলে এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু 3 পেলাম, ঠিক আছে। তাহলে এখানে কত মাস পর কিউ চলে গেল, 3 মাস পর কিউ চলে গেল। একটি পরীক্ষায় একজন পরীক্ষার্থীকে উত্তীর্ণ হতে 65 নম্বর পেতে হবে। যদি কোনো পরীক্ষার্থী 210 নম্বর পায় এবং 50 নম্বরের জন্য অনুত্তীর্ণ হয়, অনুত্তীর্ণ মানে কি ফেল, আর উত্তীর্ণ মানে হচ্ছে পাস, তবে তার পরীক্ষায় মোট নম্বর কত ছিল। তাহলে তাকে পাস করতে গেলে 65% নম্বর পেতে হবে। তাহলে পরীক্ষার মোট নম্বর ধরলাম 100, 100-র মধ্যে সে 65% নম্বর পেয়েছে, মানে তাকে পার্সেন্টেজের ক্ষেত্রে 65% নম্বর পেতে হবে। আর নম্বরের ক্ষেত্রে কত, সে 210 নম্বর তো পেয়েছে, সে 50 নম্বরের জন্য ফেল করে। তাহলে পাস করতে গেলে তাকে কি করতে হতো, 210 নম্বর পেয়েছে আর প্লাস 50 নম্বরটা পেতে হতো, তবে সে পাস করতো। মানে এই নম্বরটা পেয়ে সে ফেল করেছে আর 50 নম্বরের জন্য ফেল করে, তাহলে পাস করতে গেলে তাকে 210 প্লাস 50 নম্বরটা পেতে হতো। আর পার্সেন্টেজের ক্ষেত্রে কত, তাকে 65% নম্বর পেতে হতো। তাহলে এখানে 65%-এর ভ্যালুই কত, এখানে 260, ঠিক আছে। 1%-এর ভ্যালু কত হবে, তাহলে 1%-এর ভ্যালু হবে 260, তলায় হচ্ছে কত, তলায় হচ্ছে 65। তাহলে এখানে মোট নম্বর কত, 100 ধরেছিলাম, তাহলে 100%-এর ভ্যালু কত হবে, তাহলে এখানে গণিত 100 করে দাও। 5 দিয়ে কাটো, 5 দিয়ে হচ্ছে 5 13 65, 5 দিয়ে কাটো, 5 20 100।
ঠিক আছে। 13 দুগুণে 26, 20, তাহলে 20 আর 20 হচ্ছে 400। ঠিক আছে, পরীক্ষার যে মোট নম্বর সেটা হচ্ছে 400। একজন ব্যক্তির ব্যয় ও সঞ্চয়ের অনুপাত 5:3। যদি তার আয় 25% বৃদ্ধি পায় আর ব্যয় 30% বৃদ্ধি পায়, তাহলে সঞ্চয় বৃদ্ধির শতাংশ কত? ব্যয় ও সঞ্চয়ের অনুপাত 5:3। ঠিক আছে, ব্যয় আর হচ্ছে সঞ্চয় 5:3। তাহলে এখানে তার ইনকাম কত হবে, তাহলে তার আয় কত হবে? তাহলে আয় ইকুয়াল টু কি, ব্যয় প্লাস সঞ্চয়, এটাকে যোগ করেই দাও, সমান আয়। তাহলে এদিকে আয় হচ্ছে 8 টাকা। এবার আয় 25% বৃদ্ধি করলো, তাহলে এখানে 25% যখন বৃদ্ধি করলো, তাহলে এটাকে এক কাজ করো, ব্যয়টাকে তুমি একটা শূন্য লাগিয়ে দাও 50, সঞ্চয়ও তুমি একটা শূন্য লাগিয়ে দাও, তাহলে এখানে আয়ও হবে কত, 80 হবে। ঠিক আছে, এবার এখানে বৃদ্ধি যখন বললো, দেখো এখানে পয়েন্টে আর উত্তর আসবে না, তার আয় 25% বৃদ্ধি করলো, তাহলে তার আয় ছিল কত, 80, 80-র 25% বৃদ্ধি করলো, 80-র 25% বৃদ্ধি করলো। 25% বৃদ্ধি মানে কত, 125 বাই হচ্ছে কত, 125 দিয়ে কাটা দিলে 5, 25 দিয়ে কাটা দিলে 4, 4 দিয়ে কাটা দাও 4 20 100, 4 20 80, আর এদিকে হচ্ছে 5 20 100। ঠিক আছে, তাহলে তার 80 থেকে 25% বৃদ্ধি পেল, মানে তার আয় হলো 100 টাকা। তার ব্যয়ও 30% বৃদ্ধি পেল, তাহলে তার ব্যয় 50 ছিল, এটার 30% বৃদ্ধি করো, তাহলে 50-এর 30% বৃদ্ধি হচ্ছে 130 বাই 100 বা 13/10, তাহলে 5 13 65 হলো। এবার ব্যয় হচ্ছে 65, আয় হচ্ছে 100 টাকা, তাহলে তার সঞ্চয় কত টাকা হবে? এখানে যেমন আয় থেকে তুমি ব্যয় মাইনাস করলে তুমি সঞ্চয় পেয়ে যাবে, তাহলে 100 থেকে 65 মাইনাস করো, তাহলে কত হবে, 35 হবে। এটা হবে আমাদের সঞ্চয়, বা 65-র সাথে 35 যোগ করলে 100 হয়। ঠিক আছে, তাহলে এদিকে হচ্ছে কত, তাহলে সঞ্চয় পেলাম 35। সঞ্চয় বৃদ্ধির শতকরা কত? তাহলে সঞ্চয় প্রথমে 30 ছিল, এখন হলো 35, কত বৃদ্ধি পেল? তাহলে এখানে আমরা দেখছি 5 বৃদ্ধি পেল। কতর মধ্যে? 30 থেকে বৃদ্ধি পেয়েছে, তাহলে তলায় 30 ইন্টু 100, 0 0 কেটে দাও, তাহলে এদিকে হচ্ছে ওপরে 50, তলায় 3, 3 16 48, তাহলে 16 যেখানেই আছে অপশান সেখানেই। একটি বাক্সে 1 টাকা, অর্ধেক টাকা ও 1/4 টাকার সংখ্যা হচ্ছে কত, 3:4:5 অনুপাতে আছে। মুদ্রাগুলির মোট মূল্য 100 টাকা। তাহলে এখানে আমাদের টাকা রেশিও বলা আছে কত, 1 টাকা, হাফ টাকা, আর একটা হচ্ছে 1/4 টাকা। ঠিক আছে, আর তাদের কয়েন রেশিও সেটা কত বলা আছে, 3:4:5। এখানে আমাদের টাকার রেশিও অর্থাৎ প্রাইস রেশিও বের করতে হবে। দেখো প্রাইস রেশিওটা কি করে বের করব, যে 1 টাকার 3টে কয়েনে কত হবে, 3 টাকা হবে, মানে 1-এর সাথে আমরা 3 গুণ করছি, তাহলে 1/2 টাকা। এটার সাথে যদি এই 4টাকে গুণ করি তাহলে কত হবে, মানে 1/2-এর সাথে যদি 4 গুণ করি তাহলে এটা হবে, যে এইখানে হচ্ছে কত, 2 টাকা হচ্ছে। এত টাকার 5টা কয়েনে ক টাকা হবে, তাহলে 1/4-এর সাথে যদি তুমি 5 গুণ করো তাহলে 5/4 টাকা হবে। এবার এই 4টাকে যদি উঠাতে চাই তাহলে কি করতে হয়, প্রতিটার সাথে 4 দিয়ে গুণ করব, তাহলে এই 4 4 কাটা যাবে। তাহলে প্রাইস রেশিও কত হলো, 3 4 12, 4 2 8, আর এদিকে হচ্ছে 5। ঠিক আছে, তাহলে প্রাইস রেশিও হচ্ছে 12 8 5, মানে টোটাল। আর এখানে প্রাইস রেশিও মোট মূল্য কত বলা আছে, 100 টাকা, আর এখানে কত পেলাম, 20 8 আর 5 হচ্ছে 25 ইউনিট টাকা। কিন্তু এখানে কত পেলাম, 25টাকে একটু তলায় লিখি, এটাকে যোগ করে 25 পাচ্ছি, কিন্তু এটার প্রাইস মোট মূল্য বলা আছে কত, 100, আর এখানে মোট মূল্য 25 পেলাম। তাহলে 25 ইউনিটের ভ্যালু 100, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 4। 1 ইউনিটের ভ্যালু যদি 4 হয়, তাহলে এখানে বলা আছে প্রতিটি ধরনের মুদ্রার সংখ্যা কত, প্রতিটি ধরনের মুদ্রার সংখ্যা কত। তাহলে প্রতিটি ধরনের মুদ্রার সংখ্যা, তাহলে প্রথমে 3 ইউনিটের ভ্যালু বের করো, এই প্রাইসের রেশিওটা আগে বের করো। প্রাইসের রেশিও হচ্ছে 4 12 48, তাহলে 4 ইউনিটের ভ্যালু হচ্ছে এই 4 12, এটার সাথে 4 গুণ করো, এটার সাথে 4 গুণ করো, এটার সাথে 4 গুণ করো, তাহলে 4 12 48, 4 8 32, আর এদিকে হচ্ছে 4 5 20। তাহলে প্রাইসের রেশিও হচ্ছে 48 32 20, কিন্তু এখানে আমাদের কি মুদ্রার সংখ্যা চেয়েছে। মুদ্রার সংখ্যা কি করে বের করতে হবে, যে 48 টাকা
1 টাকা হতে গেলে কটা মুদ্রা লাগবে? তাহলে 48কে আমাদের এই 1 দিয়ে ভাগ করতে হবে, যে 48কে 1 দিয়ে ভাগ করতে হবে, তাহলে মুদ্রার সংখ্যা পেয়ে যাব। তাহলে 48কে 1 দিয়ে ভাগ করো। তারপর দ্বিতীয়টা কি, 32কে এই হাফ দিয়ে ভাগ করো, তাহলে এখানে মুদ্রার সংখ্যা পেয়ে যাবে। তাহলে হাফ 1/2/2টা উল্টে আবার ওপরে চলে যাবে। আর এই 20কে আবার কি করো, এই 1/4 দিয়ে ভাগ করো, তাহলে 1/4টা উল্টে আবার ওপরে চলে যাবে। তাহলে এদিকে হচ্ছে 48, 32 দুগুণে হচ্ছে 64, আর এদিকে 4 20 80। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। সরল সুদে একটি মূলধন 3 বছরের সুদে আসলে 6,900 টাকা এবং 6 বছরে 7,800 টাকা হয়, তাহলে সুদের শতকরা পরিমাণ কত? তাহলে 6 বছরের, এটা আমাদের পার্থক্য বের করতে হয়, যে 6 বছরের যে সুদ আসল সেটা হচ্ছে 7,800 টাকা, ঠিক আছে। আর এদিকে 3 বছরের যে সুদ আসল, অর্থাৎ 3 বছর যে সুদ আসল সেটা হচ্ছে 6,900 টাকা। এটাকে পার্থক্য করলে কি পাই আমরা? শুধু আমরা ইন্টারেস্ট পেয়ে যাই, যে 3 বছরের যে ইন্টারেস্ট সেটা হচ্ছে কত, 9 9 9 18, অর্থাৎ 900 হচ্ছে, 6 3 বছরের যে ইন্টারেস্ট সেটা হচ্ছে 900। এবার এখান থেকে রেট বের করো। রেট ইকুয়াল টু কি, 100 ইন্টু ইন্টারেস্ট নিচে প্রিন্সিপাল ইন্টু টাইম। 100 ইন্টু ইন্টারেস্ট কত আছে, 3 বছর, এখানে 3 বছরের বলা আছে, আর এখানে আমরা 3 বছরের ইন্টারেস্ট কত পেলাম, 900 টাকা। তাহলে ইন্টারেস্ট 900 লেখো। প্রিন্সিপাল কত আছে, এখানে সুদ আসল বলা আছে 6,900 টাকা। তাহলে সুদ আসল থেকে যদি আমরা সুদটাকে মাইনাস করি তবে আমরা আসলটা পেয়ে যাব, অর্থাৎ 6,000 টাকা, ঠিক আছে। তাহলে এখানে প্রিন্সিপালটা পেয়ে গেলাম কত, 6,000 টাকা। টাইম কত বলা আছে, টাইম তো 3 বছর বলা আছে। এদিকে একটা দুটো এদিকে একটা তিনটে, 3 দিয়ে কাটো 3 3 9, 3 দিয়ে কাটো 3 দুগুণে 6, 2 দিয়ে কাটো 5 দুগুণে 10। তাহলে রেট কত পেলাম, 5% রেট। 4 টু দি পাওয়ার 6 ইন্টু 2 টু দি পাওয়ার আবার স্কোয়ার ভাগ চিহ্ন, এটার ভ্যালু কত হবে? তো এই অঙ্কগুলো প্র্যাকটিস সেটে করেছিলাম। প্রথমে 4 টু দি পাওয়ার 6 লিখলাম, গণিত 2 টু দি পাওয়ার কিউব, তার আবার স্কোয়ার আছে, ভাগ আছে, মানে এটাকে আমরা তলায় লিখব। 8 স্কোয়ার, সেটাকে আমরা কি লিখতে পারি, 2 কিউব, এই 8 লিখতে পারি, 8টাকে কি লিখতে পারি, 2 কিউব লিখতে পারি। আর এদিকে আবার স্কোয়ার তো আছেই, তাহলে এদিকে স্কোয়ার লিখলাম। গণিত 3 স্কোয়ার করে দাও, আর এদিকে 4 স্কোয়ার করে দাও। দেখো এবার অ্যান্সারটা চলে আসবে, যে এদিকে এটা আর এটা তো কাটাই যাচ্ছে, তাহলে এখানে ওপরে 4 6টা আছে, এখানে নিচে 4 2টো আছে, তাহলে কেটে দিলে ওপরে 4 4টা পড়ে থাকবে। তাহলে 4 টু দি পাওয়ার 4, তলায় 3 স্কোয়ার অর্থাৎ 9, একটাতেই দেখো তলায় 9 আছে, অপশান সি সঠিক অ্যান্সার। আর 4কে 4 বার গুণ করলে 256 হবে। এ ও বি দুটি পাত্রে যথাক্রমে 7 ও 3, মানে 7:3 ও 4:1 অনুপাতে অ্যাসিড ও জলের দ্রবণ আছে। দ্রবণ দুটিকে 1:2 অনুপাতে মিশ্রিত করলে অন্তিম দ্রবণে অ্যাসিড ও জলের অনুপাত কত হবে? এই অঙ্কটার এইভাবে শর্ট ট্রিক্স করতে পারো, যে 7:3 প্রথমে বলা আছে কত, অ্যাসিড ও জলের অনুপাত, অর্থাৎ অ্যাসিড আর ওয়াটারের রেশিও, এ আর এদিকে বি। আর বি এর কত আছে, 4:1 বলা আছে, তাহলে 4:1। তাহলে এদের যোগফল কত হবে, 10, আর এদের যোগফল কত হবে, 5। এটাকে আমাদের সমান করতে হবে, এই যোগফলটাকে, অর্থাৎ এখানে 10 আছে, এখানে 5 আছে, তাহলে কি করে সমান করব, এইদিকে 2 গুণ করো আর ওপরেরটাকে 1 গুণ করো। তাহলে এখানে 2 গুণ করলে এদিকেও 2 গুণ করতে হবে, অর্থাৎ 4-এর সাথে 2 গুণ করলে 8, আর এদিকে হচ্ছে 2, আর ওপরে যদি 1 গুণ করো তাহলে 7:3 হবে। তাহলে এবার এ আর বি এর যে রেশিও পেলাম সেটা কত, 7:3, আর এর হচ্ছে কত, 8:2, ঠিক আছে। এবার প্রতিটা দ্রবণকে 1:2 মিশ্রিত করছে। তাহলে এবার কি করো, এবার এটার সাথে 1 গুণ করে দাও, আর এটার সাথে 1 গুণ করে দাও, সরি এইটার সাথে 2 গুণ করে দাও। তাহলে 2 গুণ করলে কত হচ্ছে, উপরে 1 গুণ করলে তো এই 7:1 হবে, আর এদিকে কত হবে, 2 গুণ করলে 16, আর এদিকে 4 হবে, ঠিক আছে। তাহলে 7 আর 16 যোগ করলে কত হবে, 23, আর এদিকে 4 আর 3 যোগ করলে কত হবে, 7, 23:7। 12 কিলোগ্রাম চিনির দাম 6 কিলোগ্রাম চিনির দাম 6 কিলোগ্রাম চালের সমান।
10 কিলোগ্রাম চিনি ও 8 কিলোগ্রাম চালের দাম 1040 টাকা হলে এখানে 1 কিলোগ্রাম চালের দাম কত হবে? ঠিক আছে, প্রশ্নটা হবে 1 কিলোগ্রাম চালের দাম কত। তাহলে 12 কিলোগ্রাম চিনি, তাহলে এখানে 12 কিলোগ্রাম সুগার, এটা ধরলাম 12 কিলোগ্রাম সুগার সমান কি 6 কিলোগ্রাম চালের সমান, তাহলে 6 কিলোগ্রাম রাইসের সমান। তাহলে এখানে সুগার বাই রাইস এটা ইকুয়াল টু কত হবে? এটা না করে এখানে এটাই থাকুক। এবার এর পরের স্টেপটা দেখো, এটাকে যদি কাটাকুটি করি দেখো এখানে 2 হচ্ছে, তাহলে এখানে রাইস ইকুয়াল টু কী হচ্ছে 2 সুগার আর ইকুয়াল টু 2s। এবার এখানে দেখো 10 কিলোগ্রাম চিনি, 10 কেজি হচ্ছে সুগার, ঠিক আছে, 10 কিলোগ্রাম সুগার প্লাস 8 কিলোগ্রাম চাল অর্থাৎ রাইসের দাম হচ্ছে কত? 1040 টাকা, 1040 টাকা। এবার এখানে বলা আছে 1 কিলোগ্রাম চালের দাম কত, ঠিক আছে, যে এখানে আমাদের রাইসের দামটা চেয়েছে। তাহলে রাইসের দামটা যদি চাই তাহলে এখানে সুগারটাকে রাইস করে নাও, ঠিক আছে, সুগারটাকে রাইস করে নাও। তাহলে এখানে 10 সুগার আছে, 10 কেজি চাল, 10 কেজি চিনি আছে, এখানে এটাকে 10 করে নাও। তাহলে এখানে 10 করতে গেলে কি করতে হবে? এখানে 5 দিয়ে গুণ করো, এদিকেও 5 দিয়ে গুণ করো। তাহলে 10 সুগার এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু হচ্ছে 5 রাইস হচ্ছে, ঠিক আছে। অঙ্কটা না বুঝলে একটু গুটিয়ে দেখবে বুঝে যাবে। তাহলে 10 সুগার ইকুয়াল টু হচ্ছে 5 রাইস, তাহলে 10-এর জায়গায় আমরা কি করব? এখানে আমরা 5 রাইস লিখে দেবো, এটা ইকুয়াল টু হচ্ছে 8 আর এটা ইকুয়াল টু হচ্ছে 1040। ক্লিয়ার? 8 আর 5 হচ্ছে কত? 13 আর এটা ইকুয়াল টু হচ্ছে 1040। 80 3 8 24, এটা দিয়ে কাটা দিলে হবে 8। তাহলে এখানে রাইস ইকুয়াল টু কত হচ্ছে? 80, মানে 1 কেজি রাইসের দাম হচ্ছে 80 টাকা। এ ও বি একটি কাজ যথাক্রমে 28 ও 35 দিনে করতে পারে, ঠিক আছে, 28 ও 35 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজটি শুরু করলো, কিছুদিন পরে এ চলে গেল, বাকি কাজটা বি 17 দিনে শেষ করলো। কতদিন পর এ চলে গিয়েছিল? তাহলে এ একটা কাজ 28 দিনে করতে পারে, ঠিক আছে, বি একটা কাজ কত দিনে করতে পারে? 35 দিনে করতে পারে। তাহলে এখানে এই এ আর বি এর অর্থাৎ 28 আর 35-এর লসাগু বের করো, এটা হয়ে যাবে টোটাল কাজ। 4 7 28, 5 7 35, তাহলে 7 × 4 × 5, 4 5 20 × 7 140, এটা হয়ে গেল লসাগু। 28 দিয়ে যদি ভাগ করো তাহলে কত হবে? 5, আর এদিকে হবে কত? 4, ঠিক আছে। তাহলে এ এর এফিসিয়েন্সি 5 ইউনিট, বি এর এফিসিয়েন্সি 4 ইউনিট। এবার এ চলে গেল, বি 17 দিনে কাজটা শেষ করলো। তাহলে বি 17 দিনে কত ইউনিট কাজ করেছে সেটা বের করো। বি 17 দিনে বি এর এফিসিয়েন্সি কত? 4 ইউনিট। তাহলে 4 ইউনিট করে 68, 4 17 68, তাহলে এই বি 17 দিনে 4 ইউনিট করে 68 ইউনিট কাজ করে নিয়েছে, ঠিক আছে, 68 ইউনিট কাজ করেছে। তাহলে 8 2 10, 8 2 10, 6 1 7, 7 7 14, 72 ইউনিট কাজ। এটা কে করেছিল? তারা একসঙ্গে কাজটা শুরু করেছিল, অর্থাৎ এ আর বি মিলে কাজটা করেছে। এই যে বাকি কাজ, এই 68 ইউনিট, এইটা হচ্ছে আমাদের কি? বাকি কাজ। আর এই বাকি কাজটা মাইনাস করলাম, মানে এটা কি? এটা হচ্ছে আগের কাজ। আর এই আগের কাজটা তারা দেখো একসঙ্গে করেছে, এ আর বি। এ আর বি এর এফিসিয়েন্সি কত? 4 আর 5 অর্থাৎ 9 ইউনিট। 9 ইউনিট করে এই 72 ইউনিটের কাজটা 8 9 72, অর্থাৎ 8 দিন সময় লেগেছে, ঠিক আছে। তাহলে এ কতদিন পর এ চলে গিয়েছিল? তাহলে টোটাল এই কাজটা মানে এ আর বি মিলে 8 দিন কাজ করেছে, তারপরে কিন্তু এ চলে গেছে, বাকি কাজটা বি শেষ করেছে, আর বি বাকি কাজটা 68 ইউনিট কাজটা শেষ করেছিল কত দিনে? 17 দিনে। তাহলে 8 দিন কিন্তু 8 দিন পরে এ চলে গিয়েছিল, এটা মাথায় রাখবে। কোশ্চেন 65, যে 366টি পৃষ্ঠার একটি বইয়ের পৃষ্ঠাগুলিতে পৃষ্ঠা নম্বর দিতে কতগুলি অঙ্কের দরকার হবে? তাহলে পৃষ্ঠা নম্বর, প্রথমে পৃষ্ঠা নম্বর লিখছি, আর এইদিকে হচ্ছে ম্যাথ লিখছি, ঠিক আছে। পৃষ্ঠা নম্বর প্রথমে 1 থেকে 9 এটা করো, তারপর হচ্ছে 9 থেকে 99 অর্থাৎ 2 অঙ্কের, আর একটা হচ্ছে 3 অঙ্কের, অর্থাৎ 99 থেকে 3 অঙ্কের লাস্ট কত আছে? 366। 4 অঙ্কের বললে এখানে তো আর 366 লিখতাম না, এখানে আমরা কত লিখতাম? 999 লিখতাম, আর এদিকে 999 থেকে তখন 4 অঙ্কেরটা লিখতাম, ঠিক আছে। এবার ম্যাথ সংখ্যা দেখো, এদিকে একটা করে আঁটবে,
আর এইদিকে 2 অঙ্ক মানে 2টো করে আঁটবে, আর এদিকে 3 অঙ্ক মানে 3টে করে আঁটবে। ঠিক আছে, এবার এইখানে এই করো, এই প্রথমে এই 9টা আছে, 9 অর্থাৎ প্রথমে এই 9টা লিখে দেবে। তারপরে কি 99 থেকে 9 মাইনাস করো অর্থাৎ 90 হবে। তারপরে কি এই 366 থেকে 99 মাইনাস করো, 366 থেকে 99 মাইনাস করলে কত হবে? এদিকে হচ্ছে 7, আর থাকলো 1 9 × 10 6 267, তাহলে এদিকে 267 লেখো। একটা করে যদি অঙ্ক আঁকটে তাহলে 1 হবে, দুটো করে 90টা পৃষ্ঠায় এটা হবে অঙ্ক, আর এই এতটাতে 3টে করে এতটা অঙ্ক হবে। তাহলে টোটাল অঙ্কের সংখ্যাটা এদিকে প্রথমে 9 কে 9, তারপরে হচ্ছে এই 9 × 18 180, আর এদিকে 267 সাথে যদি 3 গুণ করি তাহলে কত হবে? 3 সাথে 21, 318, 2 20, 3 × 6 2 8, 801। এটাকে যোগ করলে দেখো 9 × 1 = 10, হাতে থাকলো 1, 8 × 1 = 9, 9 990, অর্থাৎ 990টি অঙ্ক হবে অঙ্কের দরকার। 2 টু দি পাওয়ার x = 4 টু দি পাওয়ার y = 8 টু দি পাওয়ার z হলে এটার ভ্যালু কত হবে? 2 টু দি পাওয়ার x এটা = 2 এর স্কোয়ার 4 হয়, তাহলে এখানে 2 এর স্কোয়ার 4 হয়, আর এদিকে তো পাওয়ারে y আছে তাহলে 2y। এটা = 2 এর কিউব 8 হয়, আর এদিকে পাওয়ারে z আছে, তাহলে এদিকে প্রতিটাই 2 2 করে দেখো কাটা যাবে। তাহলে x = 2y, এটা হচ্ছে কত? 3z। ঠিক আছে, এটা = 3z। এবার এখানে আমাদের z এর মানটা বের করতে হবে। তাহলে z এর মানটা যদি বের করি তাহলে প্রথমে কত আছে? 1/2x আছে, প্রথমে কত আছে? 1/2x আছে। তাহলে x এর ভ্যালু কত হবে? তাহলে x = কত? এখানে z এর মানটা বের করবে, তাহলে x = হচ্ছে 3z, x = 3z, মানে এইটার ভ্যালু এটা হতে পারে, এটার ভ্যালু এটা হবে। ঠিক আছে, তাহলে x এর ভ্যালু হচ্ছে 3z, তাহলে 1/2x এর ভ্যালু কত? 3z, তাহলে এখানে 3z লেখো, যোগ চিহ্ন। 1/4y, y এর ভ্যালু কত? দেখো এখানে 2y, এটা = 3z লিখতে পারি, মানে প্রতিটার ভ্যালু আমরা 3z করে বের করব। তাহলে 2y এর ভ্যালু কত? 2y এর ভ্যালু হচ্ছে 3z, তাহলে এখানে y এর ভ্যালু কত হবে? 2, তাহলে y এর ভ্যালু হচ্ছে এইটা, আর এদিকে 4y এর ভ্যালু বের করব। 4y, y এর ভ্যালু কত পেলাম? 3z, y হচ্ছে 2, 2 দিয়ে কাটো, 3 × 2 = 6z, এটাও হচ্ছে 6z, প্লাস 1/, একই রকমভাবে 6z, এখানে 6z তো আছেই, এটা হচ্ছে 24/7, এটাও আমাদের 6z হচ্ছে, এটাকে গুণ করলে কত হচ্ছে? 3 × 2 = 6z হচ্ছে। তাহলে এখানে 6z যদি লসাগু হয় তাহলে কত হবে? ওপরে এই 1 1 1 পড়ে থাকবে, তাহলে এখানে 3টে 1 মানে 3, এটা হচ্ছে কত? 24, তলায় হচ্ছে 7, 3 দিয়ে কাটো, 3 × 8 = 24। ঠিক আছে, তাহলে এখানে 6 8 48, কোনাকুনি গুণ করো, তাহলে 6 8 48z, এটা = 7, তাহলে z = কত হবে? তাহলে 7 প্লাস গুণ চিহ্ন 48 সমানের দিকে ভাগ চিহ্ন 48 হয়ে যাবে, তাহলে 7/48। 4 জন দক্ষ কর্মী একটি পুকুর খনন করতে সময় নেয় 8 দিন, 8 জন অদক্ষ কর্মী একই পুকুর খনন করতে সময় নেয় 12 দিন, 3 জন দক্ষ ও 15 জন অদক্ষ কর্মীর পুকুর খনন করতে কতদিন সময় লাগবে? তাহলে 4 জন দক্ষ, অর্থাৎ দক্ষটাকে ডি ধরলাম আর অদক্ষটাকে এ ধরবো, সময় নেয় হচ্ছে 8 দিন। ঠিক আছে, তাহলে এখানে 8 দিন লেখো। একই রকমভাবে 8 জন অদক্ষ সময় নেয় কত? 12 দিন। এর এখানে দক্ষ আর অদক্ষর ইফিসিয়েন্সি বের করো, তাহলে 4 দিয়ে কাটা দাও, 4 × 3 = 12, তাহলে এখানে দক্ষ বাই অদক্ষ, এটা = কত হবে? অদক্ষর সাথে 3 গুণ হয়ে আছে, তাহলে 3 ওপরে তলায় 1, তাহলে দক্ষের ইফিসিয়েন্সি 3 ইউনিট আর অদক্ষের হচ্ছে 1 ইউনিট। দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে নাও, তাহলে 4D অর্থাৎ 4 জন দক্ষ 8 দিন একটা কাজ করছে, এটাকে এই ডি এর মান যখন বসিয়ে দেবো এটা টোটাল কাজ পেয়ে যাব। এবার কি এটা 3 জন দক্ষ অর্থাৎ 3D প্লাস হচ্ছে 15 জন অদক্ষ অর্থাৎ এ
কত দিন সময় লাগবে, অর্থাৎ ডি দিন সময় লাগবে। 4 ইন্টু ডি এর ভ্যালু বের করো, ডি এর ভ্যালু বসাও 3 গণিত 8, এটা ইকুয়াল টু কত 3D, ডি এর ভ্যালু হচ্ছে কত 3, 3 3 9 প্লাস এদিকে 15, তাহলে এদিকে 24 গণিত দিন, 3 8 24, এদিকে 8 8 কাটা গেল, তাহলে দিন ইকুয়াল টু কত 4 দিন সময় লাগবে। একটি ঘনক্ষেত্রের সব প্রান্তের যোগফল 60, একটি বৃহত্তম রডের দৈর্ঘ্য নির্ণয় করো যা ঘনক্ষেত্রের জন্য উপযুক্ত হতে পারে। তাহলে সব প্রান্তের যোগফল, তাহলে ওই ঘনক্ষেত্রের যে সব প্রান্তের যোগফল সেটা হচ্ছে 12A যোগফল, কিন্তু বলা আছে এখানে 60 সেন্টিমিটার, তাহলে 12 এর ভ্যালু হচ্ছে 60, এর ভ্যালু কত 5 বারং 60, অর্থাৎ এর ভ্যালু হচ্ছে 5। তাহলে বৃহত্তম বাহু, যখন বৃহত্তম বাহু বা বৃহত্তম রড বের করতে বলবে, মানে এখানে আমাদের ডায়াগোনাল অর্থাৎ কর্ণ বের করতে হবে, আর কর্ণের ফর্মুলা হচ্ছে বাহু রুট 3, যে ঘনক্ষেত্রের যে কর্ণের ফর্মুলা সেটা হচ্ছে বাহু রুট 3, আর বাহু হচ্ছে 5, 5 রুট 3, এইটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। কোশ্চেন 69 সমাধান করতে হবে আমাদের এটা। প্রথমে এটা সমাধান বের করার নিয়ম কি, প্রথমে এই 245 আছে সেটাকে লিখব, যেটার মাথায় দাগ দেওয়া থাকবে না, অর্থাৎ 2 এর মাথায় দাগ দেওয়া নেই, মানে 2টাকে আমরা মাইনাস করব। তলায় কি করব, জটার মাথায় দাগ দেওয়া থাকবে, দুটোর মাথাতে আছে মানে 2 9 লিখব, জটার মাথায় দাগ দেওয়া না থাকবে, অর্থাৎ 2 এর মাথাতে দাগ দেওয়া নেই, একটা, অর্থাৎ একটা 0। এটা এইভাবে আমাদের সলভ করতে হয়, এটা পুরোপুরি মুখস্থ করে নিতে হবে। তাহলে এদিকে 47, তলায় হচ্ছে কত 990, 3 দিয়ে কাটা দাও, 3 দিয়ে হচ্ছে 3 8 4 2 6, সরি একটু ভুল হলো এখানে, 245 থেকে 2 মাইনাস করলে হবে 243, তলায় হচ্ছে কত 990, 3 দিয়ে কাটা দাও, 3 8 24, 3 একে 3, 3 দিয়ে কাটা দাও, 3 3 9, 3 3 9 0, 3 দিয়ে কাটা দাও, 3 7 81, 3 দিয়ে কাটা দাও 1 110, 27/110। একটি নিয়মিত চতুর্ভুজের কর্ণের সংখ্যা নির্ণয় করুন যার প্রতিটি বহিস্থ কোণ হচ্ছে 24 ডিগ্রি। তাহলে এখানে বাহু সংখ্যা কি করতে হবে, 360 ডিগ্রির সাথে 24 ডিগ্রিকে মাইনাস করো, তবে তোমরা কি পেয়ে যাবে, বাহু সংখ্যা পেয়ে যাবে। তাহলে এদিকে কত হবে, 24 কে 24, ঠিক আছে, এদিকে হচ্ছে 12 120, 5 24 120, অর্থাৎ 15টি বাহু পাবে। এবার বলা আছে চতুর্ভুজের কর্ণের করতে হবে, তাহলে চতুর্ভুজের যে কর্ণের সংখ্যা সেটার ফর্মুলা হচ্ছে n ব্র্যাকেটে n-3/2, এটা হচ্ছে আমাদের কর্ণের ফর্মুলা, চতুর্ভুজের কর্ণের ফর্মুলা। তাহলে n মানে কতটা সংখ্যা আছে সেটা 15টা, তাহলে এদিকে 15 - 3 মানে কত হবে 12, তলায় হচ্ছে 6, সরি এটা মাইনাস কেন লিখলাম, 15, এদিকে n-3 মানে 15 - 3 হচ্ছে 12, তলায় হচ্ছে কত 2, 2 দিয়ে কাটা দাও 6, তাহলে 6 15 90, এইটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। যে কর্ণের সংখ্যা কটা হবে 90টি, এইখানে অপশানগুলো নেওয়া হয়নি, অর্থাৎ 90টি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো 70টা কোশ্চেন ছিল, এটাই শেষ কোশ্চেন আজকের ক্লাস। এত দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।